আমাদের সঙ্গে যুক্ত দর্শক প্রশ্ন করেছেন, আলোচক নাহিদা আপার কাছে প্রশ্ন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মৌলবাদীদের শেকড়সহ উপড়ে ফেলার জন্য আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের কি করা উচিত বলে আপনি মনে করেন আপা? ধন্যবাদ ভাই, আমি নামটা হয়তো দেখতে পাচ্ছি না। SHR, আমি একটু এই যে আচ্ছা দেখাচ্ছি আপনাকে, আচ্ছা, SHR ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে শুধু আওয়ামী লীগের দায়িত্ব না, এটা আমাদের সবার দায়িত্ব। আওয়ামী লীগ হচ্ছে দল, কিন্তু আমরা সবাই মিলে আমাদের যেটা করতে হবে, আমাদের আমরা সবাই বলি প্রজন্ম, নতুন প্রজন্ম, পুরনো প্রজন্ম হোক, আমাদের প্রজন্মের ভেতরে সবচেয়ে আগে বলতে হবে আমাদের মুক্তিযুদ্ধটা কি ছিল, আমরা কেন মুক্তিযুদ্ধ করেছি, এটা আমাদের জীবনে কতটুকু যথার্থতা বহন করছে। কারণ আজকে আমরা ওই জায়গাটাতে কিছুটা হলেও পিছিয়ে গেছি, আমরা আসলে বলতে পারিনি। যেমন আমি বলি, সবাইকে বলি, বঙ্গবন্ধু আমাদের সবার, ৩২ নম্বর আমাদের সবার। আমরা যে যাই রাজনীতি করি না কেন, বঙ্গবন্ধুকে দ্বিখণ্ডিত করার মতো অধিকার আমাদের কারো নাই। আর আমরা যদি এই জিনিসটাকে সবাইকে মানে বোঝাতে সক্ষম হই যে মুক্তিযুদ্ধ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের এটা কি ছিল, তাদেরকে আসলে ঠিক শিক্ষাটা দিতে হবে। আমরা হয়তো ওই জায়গাতে কিছুটা হয়তো আমরা মানে সাকসেসফুল হতে পারিনি, অথবা তাদেরকে বোঝানোর ক্ষমতা আমাদের ছিল না, বা আমরা ওই জায়গাতে পরিপূর্ণভাবে হয়তো পদক্ষেপ নিতে পারিনি, সেটা আমাদেরই দায়িত্ব। আমরা আমাদের প্রজন্মকে বুঝাতে চেষ্টা করব। আপনি দেখেন আজকে এই যে বিশ্ববিদ্যালয়ে যারা এসছে, যারা এত কিছু করছে, তারা হয়তো বুঝতে পারছে না, তাদের তাদের মাথার ভেতর একটা জিনিস শেখানো হয়েছে, আওয়ামী লীগ ভার্সাস বাংলাদেশ। আসলে কি তাই? তাই না। এই যে একটা মাথার ভেতরে তাদেরকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধটা ঠিক না, এটাতে শুধু ছিল কিছু লোকের কিছু বিশেষ লোকের স্বার্থের জন্য, আসলে কি তাই? তা না। অতএব আমার কাছে মনে হয় আমার দল, আমরা যারা আছি, আমরা যারা এটাতে বিশ্বাস করি, আমরা যারা অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি, কারণ বাংলাদেশ সবার দেশ। আপনাকে, তোমার কাছে মনে হচ্ছে না বাংলাদেশে যুদ্ধ করেছে এটা কি কোনো মুসলিম করেছে বা শুধু হিন্দু বৌদ্ধ না, বাংলাদেশিরা করেছে। এই 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 যুদ্ধের পেছনে প্রতিটা মানুষের রক্তের ভূমিকা রয়েছে, কারো ঘাম রয়েছে, কারো টাকা পয়সা, কারো মা বোন হারানো, কারো ভাই হারানো। এটা তো সবার একই রকম স্থান এখানে। অতএব এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা আমাদের গোড়াটাকে সবাইকে জানানো দেওয়া দরকার। আমরা আমাদের ভিত্তিটাকে, আমাদের যে 4টা স্তম্ভ, সেটার কি কারণ। কারণ আমরা যদি এটা সবাই মিলে করতে না পারি, একটা দলকে আমরা বলতে পারি, কিন্তু দলটা তো সবকিছু করে উঠতে পারবে না। কারণ দলের ভুল ভালো মন্দ আমরা সবাই মিলে দেখব। আর ভবিষ্যতে যে বাংলাদেশ আমরা আবারও, আমি মনে করি আমরা অবশ্যই অচিরেই ফিরে পাবো, সেটার জন্য আমাদের সবার দায়িত্ব আছে। আমি আপনাদের সবার কাছে বলবো, আমরা যে যেখানেই থাকি, আমরা আমাদের দায়িত্বটুকু করি। করার পরে এই শিবিরা যেন কোনোদিন তাদের যে ভয়াবহ এবং তাদের যে বীভৎস রূপটা, এটা তাদেরকে বলতে হবে। কারণ তারা ধর্মকে বিক্রি করছে, ধর্মটা অনেক বড় জিনিস, আর যার যার ধর্ম তার তার কাছে। এই রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। আর যারা বাংলাদেশে এতদিন ছিল বা জানে, আমরা সবচেয়ে ধর্ম মুক্ত একটা দেশ। আজকে যদি না হতো, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের দেশে একটা মাঝখানে তারা কথা বলেছিল যে প্রত্যেকটা মসজিদে উলুধ্বনি বাজবে, অনেক কিছু বাজবে। আসলে কি তাই হয়েছে? আমার তো মনে না, হয় না। আমার তো মনে না। হয় না। তার মানে কি যে আমরা আসলে কেউ সাম্প্রদায়িক মানসিকতা বিশ্বাসী না। কিন্তু কিছু সংখ্যক লোক তাদের এই মিথ্যা প্ররোচনা দিয়ে, যারা এই ব্যাপারটা ঠিক মতো জানতে পারে না, বুঝতে পারে, তাদের মাথার ভেতরে সেটা ঢুকিয়ে দিয়ে শেষ করেছে। এবং তাদের ভেতরে একটা জিনিস ঢুকানো হয়েছে যে পাকিস্তান আমাদের দেশ। আসলে কি তাই ছিল? হুম। একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, যারা মুক্তিযুদ্ধে কিছু হারায়নি তারা কখনো এই ব্যথাটা বুঝবে না। যে যেভাবে হারাক না কেন, কারো মৃত্যু দিয়ে, কারো মান সম্মান দিয়ে, কারো অনেক অনেক রকম ভাবে প্রত্যেকটা পরিবারে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমার মনে হয় আমাদের প্রথম কাজ হবে তাদেরকে এটাতে বিশ্বাস করানো যে বাংলাদেশ একটা উন্মুক্ত দেশ, বিশেষ করে ধর্মের ব্যাপারে। এবং যারা আজকে শিবির, এই সমস্ত ডক্টর ইউনূসের বাহিনী, আসিফ নজরুল এবং এই যে সমস্ত যারা এই নৃশংস কর্মকাণ্ড করছেন, তাদেরকে এই ব্যাপারে ক্ষমা করা যাবে না। এবং আমরা এই ব্যাপারে সবাই মিলে একসাথে কাজ করব। শুধু দলের উপর কেউ
নির্ভর করে আমার মনে হয় না, এটা আমার ব্যক্তিগত অভিমত, হয়তো অনেকে ইয়ে করবে না, কিন্তু আমি মনে করি দেশের একজন মানুষ হিসাবে এটা আমার দায়িত্ব এই সমস্ত শিবির তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া, আমাদের মানুষের মনের ভেতরে মুক্তিযুদ্ধের চেতনাটা শক্তভাবে তুলে ধরা, এটা কি হয়েছিল আসল কথাটা বলা, বইপত্র থেকে শুরু করে, শুধু বই না, আমরা সেমিনার করতে পারি, আমরা গ্রামে গঞ্জে যেতে পারি, আমাদের সত্যিকার চিত্রটা তাদেরকে তুলে ধরার পরে আমাকে তোমাকে অন্য কার কথা বলতে হবে না, কারণ তাদের রক্তের ভেতরে সেটাকে প্রবাহিত করতে হবে সত্যটা কি। আর তাই মনে করি এটা আমাদের দায়িত্ব, এবং আমি আমার যখন নেত্রী ফিরবে আপনারা আমাদেরকে সবাইকে দেখতে পাবেন, আমরা যাব, কারণ আমাদের যে কাজগুলি এখনো বাকি আছে সেই কাজগুলি আমরা চেষ্টা করবো, এবং আমার মনে হয় আমরা অবশ্যই আবারও সুন্দর প্রভাতের সূর্য দেখব, এটা আমার বিশ্বাস। চমৎকার কথা বললেন। আমরা অনেক কিছু জানতে পারলাম এবং শিখতে পারলাম আপা আপনার কাছ থেকে। এখন যেভাবে আসলে জঙ্গিবাদ, একাত্তর বিরুদ্ধ, মৌলবাদ এগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে, এখানে বেশ কয়েকটি ভাই বেশ কতগুলো কমেন্ট করছিলেন। আমি আমি চেষ্টা করেছি সেগুলো তুলে ধরার জন্য। আমার কাছে মনে হয় যে এগুলো আসলে সত্য কথা। এই ভাইগুলোর কথা আমার বেশ ভালো লেগেছে। আমি কয়েকটা কমেন্টস এখানে একটু তুলে ধরছি আপনার উপস্থিতিতেই। মাদ্রাসায় ডোনেট না করে হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স দান করুন। মৌলবাদীদের শক্তি এমনিই কমে যাবে। যেহেতু আমাদের প্রশ্নটাই আসলে ছিল আপনার কাছে সেইজন্য। এখানে একজন লিখেছে, "এও বলে রাখি এই শিবিরের সবচেয়ে বড় ভিকটিম হতে যাচ্ছে ছাত্রী সংস্থার বাইরে থাকা সকল নারী এবং প্রগতিশীল ছাত্র সংগঠনের অ্যাক্টিভিস্টরা। রাজাকার, রাজাকার স্লোগান দিয়ে শিবিরকে নরমালাইজ করে যে আ খাল কেটে আ কুমির খাল কেটে শব্দটা কুমির এনেছেন। সেই কুমিরের পেটেই আপনাদের শিবশক্তি এবং স্বাধীনতা বিসর্জন দিতে হবে। রাজাকার, রাজাকার স্লোগান দিয়ে যে পাপ আপনারা করেছিলেন, সেই পাপের শাস্তি আপনারা আজ থেকে পেতে শুরু করবেন।" একজন লিখেছেন মাওলানা দাঈ লিখেছেন, "ইতিহাস পড়িয়ে যখন শিবির কি জিনিস তা আমরা চেনাতে পারি নাই, তবে শিবির কি জিনিস তা স্বয়ং প্রত্যক্ষ করুক দেশবাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাধারণ শিক্ষার্থীরা।" উনি আরো লিখেছেন, "জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ, নারী স্বাধীনতা ক্ষুণ্ণ, রগ কাটার ইতিহাসের পাঠদানে তারা মনোযোগী ছিল না বা কর্ণপাত করেই নাই। তাই স্বয়ং পরিলক্ষিতই করুক এবং স্বয়ং শিবিরের ভিকটিম হোক অদূর ভবিষ্যতে সেদিন।" আমরা আসলে এগুলো যে চাই তা না আসলে। উনি বলছেন রগ কাটার হ্যাঁ, ছাত্রদলের তাই স্বয়ং পরিলক্ষিত করুক এবং স্বয়ং শিবিরের ভিকটিম হোক। অদূর ভবিষ্যতের সেদিন উপায়ন্তর না পেয়ে জয় বাংলার ছায়াতলে এসে আ আসতে হবে। আমরা স্বাগত জানাবো বা এরকম কিছু হয়তো একটা বলতে চেয়েছেন। একজন লিখেছে বাংলা, "মোল্লারা পরের বাড়িতে খেয়ে মৌলবাদী শক্তি ছড়াচ্ছে। মাদ্রাসায় দান করা বন্ধ করুন, মৌলবাদী শক্তি এমনি কমে যাবে।" হ্যাঁ, এই কথাগুলো সেটা ঠিকই আছে। কিন্তু তাই বলে আমরা আসলে এটাও চাই না যে আসলে কেউ ভিকটিম হওয়ার পরেই শিখবে। আমি বুঝতে পারছি যে আপনি কতটা বাস্তবতার নিরিখে কিংবা কষ্টে দুঃখে এই বিষয়টা বা বলছেন। আ আপনি এখানে ভাই বলেছেন দুরন্ত বাংলা, দীপান্বিতা কিছু কমেন্টস পড়লে আমাদের কাছে ভালো লাগতো। আমি সেটাই আসলে চেষ্টা করেছি। আমি জানি আপনারা চান আপার কাছে এই কথাগুলো পৌঁছাক। আমি সেজন্যই উনাকে উপস্থিত রেখে কথাগুলো বলছি। আপনারা নিশ্চিন্ত থাকেন। আমি বঙ্গর কথা মানুষের কথা বলে, জনগণের কথা বলে। এইচ নীল, "ধর্মীয় মৌলবাদের উত্থান হয়েছে অনেকেই বলেছেন মাননীয় নেত্রীর হাত দিয়ে। ৫৫৮ টি মডেল মসজিদ, ৫,০০০ মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান। ম্যাম এ বিষয়ে কিছু বলেন।" আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এত সুন্দর কমেন্ট করেছেন, এবং আমি জানি যারা কমেন্টসগুলি করছেন তাদের ভেতরে একটা কষ্ট রয়েছে, সেটার থেকেই হচ্ছে, অথবা তারাও আরো ভালো কিছু চাচ্ছেন। শেষের এক ভাই বলেছেন যে মাদ্রাসার ব্যাপারে আমাদের নেত্রী, একটা জিনিস আপনারা খেয়াল করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জীবনে কিছু পাওয়ার ছিল না। একটা মানুষের জীবন থেকে যখন তার পরিবারের হৃদয়গুলি চলে যায় তখন তার ভেতরে যে কষ্টটা সেটা কিন্তু আমরা কেউ হয়তো বুঝতে পারি না। কারণ আমাদের হয়তো আশেপাশে আমাদের ভাই-বোন, বাবা-মা রয়েছেন। অতএব নেত্রীর জীবনে কিছু পাওয়ার মতো কিছু ছিল না যে উনাকে চাইতে হবে, পাওয়ার জন্য উনি আগ্রহী। একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে উনার দায়িত্ব ছিল সব জায়গাগুলিকে স্বয়ংসম্পূর্ণ করা। আর উনি হয়তো সেইভাবে চিন্তা করেছেন যে আমাদের যে সমস্ত বাচ্চারা
সবাই বাংলা পড়তে চায় না বা ইংলিশ মিডিয়ামে আসতে চায় না, যেহেতু আমাদের দেশটাতে কিছুটা ধর্মভীরু সবাই রয়েছেন। অতএব প্রত্যেক ধর্মকে রেসপেক্ট করা এটা আমাদের সবারই কর্তব্য। আর সেই চিন্তা করেই মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছিলেন যে ঠিক আছে, যারা এইভাবে বিশ্বাস করে তাদের বিশ্বাসটুকু উনি অটুট রাখার জন্য এই মাদ্রাসার ব্যবস্থা করেছিলেন। উনি কখনো চিন্তা করতে পারেনি যে এরাই একদিন বিষধর সাপ হয়ে আসবে। তো অতএব এই ব্যাপারটা আসলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এভাবে দোষ দিতে পারি না, কারণ ওনার ভেতরে সেই জিনিসটা ছিল যে যে সবাই যেহেতু ইংলিশ বা বাংলা মিডিয়ামে পড়তে হয়তো আগ্রহী না, কারণ এটা একটা এক একটা মানুষের এক একটা পরিবারের একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে, আর সেই বৈশিষ্ট্যের কথা চিন্তা করেই উনি তাদেরকে কাউকে ডিপ্রাইভ করতে চাননি। হয়তো বা একটা ফ্যামিলি মনে করলো যে না, আমার মেয়ে শুধু আরবি শিক্ষাই করবে। অতএব একজন দেশের প্রধানমন্ত্রী সবার কাছে সমান, সমস্ত জনগোষ্ঠীর কাছে সমস্ত ধর্মীয় ব্যাপারে উনি সমান। আর সেই হিসাবে উনি ভালোটা চিন্তা করে করেছিলেন। একটা জিনিস বুঝতে হবে, দেশ এখন অনেক উন্নত, পৃথিবীতে আমাদের ফোন রয়েছে, আমরা বিভিন্ন মাধ্যমে কথা বলি। আমি যদি আমার মাধ্যমটাকে ব্যবহারের ক্ষেত্রে আমি যদি দুষ্ট করে ফেলি, সেটা তো যারা ফোন তৈরি করলে তাদের কোনো দায়িত্ব না, তাই না? আপনাকে উন্নত করে দিচ্ছে বিশ্বে, আপনি কথা বলতেছেন, আপনি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যেটাকে ইউজ করছেন, ফেসবুক। আপনি যদি আপনার আপনি হচ্ছেন ইউজার, আপনাকে ভালো জিনিস দেওয়া হচ্ছে, কিন্তু আমি যদি সেটাকে খারাপভাবে ব্যবহার করি, সেটা দায়িত্ব কি আমার নিজস্ব না? আমার মনে হয় আমার নিজস্ব। প্রধানমন্ত্রী যা করেছেন উনি আমাদের দেশের লোকের জন্য করেছেন, সবার জন্য। হ্যাঁ, আমি বলি আমাদের ভুলটা কোথায় ছিল? আমরা আসলে কখনো এটার পাশাপাশি যে মুক্তিযুদ্ধ একটা বিষয়, সেটাকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত ছিল। যে মুক্তিযুদ্ধের ব্যাপারে আমাদের মানসিকতাটা কি, বা আমরা কি কি হারানোর পরে আমরা এই দেশটাকে পেয়েছি, সেটার ব্যাপারে যদি আমরা সবসময় একটু কথা বলতাম, যে আমাদের সেমিনারগুলি কিভাবে করা উচিত ছিল, আমি মনে করি আমরা হয়তো ভবিষ্যতে করব। যারা জানেন তারা জানেন। আমাদের আমরা সবাইকে যে পিএইচডি ধারী সবাইকে আনতে হবে তা না। আমাদেরকে এইভাবে এখন চলার পথ ব্যবস্থা করতে হবে। আমরা একটা কথার কথা ধরে একটা ছোট্ট মফস্বল শহরে চলে গেলাম। ওইখানে যারা আছে তারা হয়তো অনেকে জানে না, ঘটনা কিচ্ছু জানে না। কারণ বইয়ের পাতাতে এত কিছু লেখা সম্ভব না। আপনি যখন একটা লোকের সাথে একটা পারিবারিক ঘনিষ্ঠভাবে বা উন্মুক্তভাবে কথা বলবেন, আপনার হৃদয়ের ভেতর থেকে যে কথাটা আসবে, সেটা কিন্তু সারা জীবন আপনার ভেতরে রয়ে যাবে, সবার ভেতরে। অতএব আমাদের এই মুহূর্তে দায়িত্ব সেটাই হবে। তাদের যে ভুল ধারণা রয়ে গেছে, তাদের যে সমস্ত আমাদের ভুল ত্রুটি, সেটা আমরা সংশোধন করব। আর একটা জিনিস মনে রাখতে হবে, একটা কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়। কিন্তু ভুল ত্রুটিকে ওটাকে আমাদের বড় করে দেখার দরকার নাই। সেটাকে সংশোধন করে যদি আমরা সামনে চলতে পারি, সেটাই তো আমাদের জন্য বড় পাওয়া। অতএব আপা, আমার আপনারা আপনার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে। এই যে মানুষ যিনি প্রশ্ন করেছিলেন তিনি আপনার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট, তিনি লিখেছেন আপনি একদম সঠিক কথা বলেছেন। আমার এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই 526 বা 78টা মসজিদ যদি আসলে নির্মাণ করে না দেয়া হতো, তাহলে কি এই মৌলবাদের উত্থান হতো না? এই উগ্রবাদীরা কি চুপ করে থাকতো? তারা কি মানে এইটা দেওয়ার কারণেই হয়েছে, নাকি এটা না দিলেও আসলে কি হতো, সেটা যদি একটু আপনি আমাদেরকে আচ্ছা, বলতেন। আচ্ছা, আমি এখানে একটা ছোট্ট একটা কথা বলি। জি যখন আপা। এ আ আমাদের দেশে যখন ইলেকশন হয়, তাই না? জি, জি। তখন কি আওয়ামী লীগ কি 100% ভোট পায়? আমি কেন বলছি কারণটা আছে। না তার আপা, মানে কি পায় না। পায় না। কেন পায় না? কারণ এখনো কিছু লোক বিশ্বাস করে স্বাধীনতাটা আমাদের ঠিক না। আমরা হুম। পাকিস্তানেই ভালো ছিলাম, পাকিস্তানের অনেক জৌলুস ছিল, অনেক কিছু ছিল। এই মানসিকতাটার জন্যই কিন্তু আজকে যদি আপা একটা মাদ্রাসা মসজিদ নাও তৈরি করে দিতেন, এই আঘাতটা আসতো। কারণটা কি? যারা গোড়ার থেকে আমাদের স্বাধীনতা বিরোধী, যারা কখনো এটাকে মনে প্রাণে নিতে পারে নাই, তাদের জন্য আপা মসজিদ তৈরি করুক, না তৈরি করে এটা কোনো ব্যাপার ছিল না। কারণ তারা তো ১ম থেকে এটার বিরুদ্ধে ছিল। কারণ সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ একদিকে, উনারা একদিকে ছিলেন। হ্যাঁ, এটা হয়তো বলতে পারেন যে, "আপা কেন ওনাদেরকে এই স্বাধীনতা দিলেন?" আমি ১ম এই বলেছি একজন প্রধানমন্ত্রী, উনি যেই দল থেকেই আসুক, উনি যখন প্রধানমন্ত্রী হন, তখন উনার দায়িত্ব সবার জন্য সমান থাকে। উনি একটা দল থেকে তো আসবেন না, একটা জায়গা থেকে ছাড়া কি করে আসবেন? আমি যেমন আজকে কথা বলছি দীপান্বিতার বঙ্গকথার থেকে, তাই না? আমি কারো মাধ্যমে এসেছি। ঠিক একইভাবে। অতএব এই জিনিসটা আসলে এটা মসজিদের সাথে কোনো সম্পর্ক, হ্যাঁ, মসজিদেতে ওরা সংগঠিত হয়েছে, এটা সত্যি কথা।
কিন্তু এটা ওদের অনেক দিনের পুরনো ব্যথাটাকে ওরা চেষ্টা করেছে যে ব্যথাটাকে কাজে লাগানোর জন্য। আর সেই কাজটাতে কে সাহায্য করেছে? বিদেশিরা করেছে। বিশেষ করে আমাদের যে ছাত্র সমাজ, তাদের ভেতর যে একটা ভুল ধারণা তৈরি করে দেওয়া হয়েছিল সেটা। আরেকটা জিনিস আমার কাছে সবসময় মনে হয়, এটা আমি সবসময় বলি যখন কথা বলি, এই সমস্ত আমি যা বলছি সমস্ত আমার ব্যক্তিগত, দলগত না, কোনো কিছু না। এটা আমার একান্তই ব্যক্তিগত কথা। আমার মনে হয় যেটা আমরা একটু দূরে চলে গিয়েছিলাম, যে আমাদের ছাত্র সমাজকে আমরা মিটিং মিছিলে বেশি না নিয়ে যদি আমরা তাদেরকে পড়াশোনায় মনোযোগী করতে পারতাম, স্বাধীনতার পক্ষে সত্যিকার কথাটা বলতে পারতাম, অথবা তাদেরকে বোঝানোর চেষ্টা করতাম যে তোমরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, এবং ভবিষ্যৎ অগ্রসর হবে পুরনো সিঁড়ির থেকে। আর সিঁড়িটা কি ছিল? ৫২ ভাষা আন্দোলন, ৭১ মুক্তিযুদ্ধ, সমস্ত কিছু মিলে, তাই না? এটাতে আমরা কিছুটা বিফল হয়েছি। যার জন্য আমাদের, এবং এটা শুধু ছিল না, এখানে অনেক রকম খেলা হয়ে গেছে আমরা বুঝতে পারি। সেই সাথে অর্থনৈতিক বিষয়টা একটা বড় বিষয় ছিল। এটা তো আমরা সবাই জানি যে কোত্থেকে কি হলো। নাহলে আজকে যে সমস্ত, আমি ওদের নাম বলতে আমার খুব মানে ঘৃণা হয়। যারা আপার বিষয়ে, বঙ্গবন্ধুর বিষয়ে কবিতা লিখে, গল্প লিখে, ছড়া লিখে তারা পুরস্কার নিয়েছেন, পেপারে ১ম এসেছেন। যে সমস্ত যারা ডক্টরেট করতে বিদেশে এসছেন, আপ তুমি বিশ্বাস করবা জানি না, আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হিসেবে আমি একটা টেক্সাসে আমাদের একটা লিগ্যাল, মানে আমি মানে পরিণতভাবে, মানে আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পারমিশন নিয়ে তাদের সাইন করে আমার একটা কমিটি করা হয়েছে। এখানে অনেক পিএইচডি ধারী আছেন, অনেকে লিখছেন, পড়ছেন। ৫ই আগস্টের পরে ভোরবেলা উঠার পরে ওখানে আমি যা দেখতে পেলাম, আপা চলে গেছে, অসম্ভব কষ্ট ছিল। কিন্তু তার চেয়ে বেশি কষ্ট ছিল আমার ডান দিকে, বাঁ দিকে যে বিষধর সাপগুলি আমার সাথে কাজ করছে। এবং তাদের প্রোফাইল পিকচার আমি যখন খুলে দেখি, তারা প্রত্যেকটা লোক পদ্মা সেতুর গুণগান গেয়ে, আমাদের মেট্রো রেলের গুণগান গেয়ে, আপার গুণগান গেয়ে তারা ফেসবুক ভরে আপার আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের স্কলারশিপ নিয়ে এসে তারা রাজাকার হয়ে গেছে। তারা আসলে রাজাকারই ছিলেন। তারা আমাদেরকে ব্যবহার করেছে। আর সেজন্য বলি যে আসলে একটু আগে বলছে যে আমাদের দায়িত্ব এদেরকে গোড়ার থেকে মানে চিহ্নিত করা, নিঃশেষ করে দেওয়া। কারণ আমরা তো রক্তক্ষরণে বিশ্বাস করি না, তাই না? কারণ রক্ত দিয়ে কখনো রক্ত কেনা যায় না। কিন্তু আপনি যদি সেই রক্তক্ষরণটা কেন হয়েছিল সেটা যদি আমি কাউকে বলি যে আমার রক্তক্ষরণটা এই কারণে হয়েছিল, আমার বাবা হারানো, মা হারানোর, তখন হবে কি মানুষের ভেতরে একটা পরিণত অবস্থায় জিনিসটা আমরা তৈরি করতে পারবো। সত্যটা বলতে হবে। সত্য না বলে কোনো উপায় নেই। এবং আজকে দেশ ২ টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ। আরেকদিকে হচ্ছে পাকিস্তানিরা। এবং এরা না হলে একটা দিন আমরা একদিন সবার বোধহয় মনে আছে, ওরা একটা অনুষ্ঠান করছিলেন। সেখানে বলছিলেন যে এইখানে আমাদের বাবা-দাদারা আত্মসমর্পণ করেছিল। কতটা দুঃসাহস ওদের! আমি যখন চিন্তা করি আমার সারা শরীর রক্তে গরম হয়ে যায়। যখন তারা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরে যেয়ে তাদের জন্য দোয়া করে, তখন আমি নিজেকে ঠিকমতো রাখতে পারি না। কারণটা কি? আমরা সম্মান দিতে না পারি কেন আমরা অসম্মান করব না। ওদের কত বড় ধৃষ্টতা, তারা যে এখানে তাদের জন্য, অথচ তারাই আমাদের মুক্তিযোদ্ধাদের, টিচারদের, আমাদের মহিলাদের উপরে, আমাদের পুলিশ বাহিনী, মহিলা পুলিশ, তাদের কি পরিমাণ অত্যাচার তারা করেছেন। সংখ্যালঘুদের উপরে করেছেন। এদেরকে কি আমরা মাফ করে দিতে পারবো? পারব না। অতএব কিন্তু মাফ করার রাস্তাটা হয়তো ভিন্ন হতে হবে। কারণ আমরা যদি গোড়াটা শক্ত করতে না পারি, ওরা আবারও আসবে। বারবার ওদের ভূমিতে আমাদেরকে ওদের নিতে চেষ্টা করবে। সেই বঙ্গ কথাকে ওরা পাকিস্তানি কথা বলে চালাবে। অতএব এই যুদ্ধটা আমাদের সবার। সবার। আসলে আপনি ঠিকই বলেছেন আপা। এই ৫০০ ৫৫০ মসজিদ যদি তৈরি করা নাও হতো, মৌলবাদ অন্যভাবে আগাতো। তারা অন্যভাবে সংগঠিত আসলে ছিলই। এটাই যে আহামরি আসলে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে তা না। এখানে একজন ভাই যেমন লিখেছে যে তার ধারণা যে আসলে মাদ্রাসা থেকে এটা প্রমোটেড হয় সবচেয়ে বেশি। কথাটা হয়তো সত্যও বটে। কারণ আমরা তো মাঝখানে দেখলাম বেশ কিছু মাদ্রাসা থেকে অস্ত্রশস্ত্র আসলে উদ্ধার হতে। সুতরাং এটা হতোই। মাদ্রাসা যদি আপনি অফিসিয়ালি বন্ধ করেন, ঘরে, ঘরে হতো। তাদের নিজেদের ঘরের মধ্যে তৈরি করত। অবশ্যই। এটা তারা করতই আসলে। তো আপনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে একটা গণতন্ত্রের চর্চা করতে চেয়েছিলেন। দেশটা তো সবার জন্য। আমি যদি বলি হিন্দুর জন্য
তাহলে তো আসলে মুসলমানেরও জন্য, খ্রিস্টানেরও জন্য, বৌদ্ধ একজন মানুষের জন্য, এখন যেখানে মেজরিটি মানুষ মুসলমান সেখানে মসজিদ বেশি থাকবে। এটা আমরা অস্বীকারও আসলে করে নিতে পারি না যে একটা দেশের আসলে 95%, 93% মেজরিটি মানুষ হচ্ছে ইসলাম ধর্মের, সেখানে আসলে এরকমটা একদম এটা সম্ভব না। এটা আসলে মুখে আমরা ভাবি যে অনেক সম্ভব, সম্ভব, কিন্তু আসলে ক্ষমতা ওই চেয়ারটাতে বসে দেশটা অপারেট করতে গেলে আসলে বোঝা যায়। আপনি যেটা বারবার বলছিলেন যে একটা চেয়ারে বসার পরে, এটা খুবই সত্য একটা কথাই বলেছেন। আমরা আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপা। অদ্ভুত চমৎকার লাগলো আমার আজকে সত্যি এই আলোচনায়, কারণ আমি ঋদ্ধ হয়েছি। নাহিদা আপা, আপনাকে অসম্ভব ধন্যবাদ। আপনি মানে এত সুন্দর করে বলেছেন, এখানে অনেকে গ্রহণ মানে আমরা মানে মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনছিলাম। একদম লাস্টে ছোট্ট করে 1-2 মিনিটের মধ্যে আপনাকে শুধু এইটুকুই বলতে চাই যে যারা আপনার অনুসারী, যারা আপনার ভক্ত কিংবা আপনার সহকর্মী অথবা আপামর বাংলাদেশের মানুষের জন্য, আহ এই যে এখন দেশের যে একটা ভয়াবহ অবস্থা, কারণ সবাই বলছেই যে এটা আর একটা মুক্তিযুদ্ধ, আমাদের আসলে লড়াই করেই আসলে দেশটাকে আবার রক্ষা করতে হবে, তৃতীয়বার দেশকে রক্ষা করতে হবে, এরকম অনেকে বলছে। এই পরিস্থিতিতে সাধারণ জনগণের কি করা উচিত, আমাদের কি করা উচিত, এবং আমরা যারা সাধারণ জনগণ, আমাদের জন্য আপনার কি বলবার আছে, কি আহ্বান আছে? ধন্যবাদ দীপান্বিতা। আসলে আমারও এত কিছু পরিচয় নেই। আমি একজন সাধারণ মানুষ এবং আমি স্বাধীনতায় বিশ্বাস করি, বঙ্গবন্ধু বিশ্বাস করি, শেখ হাসিনা আওয়ামী লীগে বিশ্বাস করে আমি কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি। আর তাই আমি সবাইকে বলবো, যারা যে যেখানে আছেন আমরা সংগঠিত হই। সংগঠিত না হলে আমরা কোনোদিনও কোনো কিছু করতে পারবো না। এখন আমরা একজন আরেকজনকে ছোট করে অন্যের বদনাম করে এটাতে কখনো আগানো সম্ভব না। আমার মনে হয় আমরা আসুন সবাই মিলে সত্যটাকে তুলে ধরি। সত্যটা শুধু আমাদের ভেতরে না, আমরা যারা বাইরে থাকি, অন্যান্য দেশে যারা রয়েছেন তারা বাইরের প্রশাসনকে আমাদের জানানো দরকার সত্যটা কি হচ্ছে। নাহলে হবে কি, আমরা তো আমাদের শক্তি দিয়ে করে যাব, কিন্তু আমাদের একটা মাধ্যম দরকার, সেটা হচ্ছে যে মনে করেন জাতিসংঘ, আমি কথার কথা বলি, তাই না? ওইখানেও আমরা জানি আমরা ঠিক মতো পৌঁছাতে পারিনি। অতএব আমার কাছে একটাই মনে হবে, যারা আমাদের বিদেশে যারা জ্ঞানী গুণী ব্যক্তি যারা রয়েছেন, যাদের অনেক কিছু করার সময় রয়েছে বা তা আপনারা করতে পারেন, আপনারা সবাই মিলে একসাথে আসুন। আমরা আমাদের দেশটাকে শিবির মুক্ত করি, রাজাকার মুক্ত করি। কারণ প্রধানমন্ত্রী তার সারাটা জীবন দিয়ে গেছেন, তার কাছে আর কিছু দেওয়ার নেই। তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আর বাংলাদেশে আমাদের আপা আমার জনজন, আমি জানি বাংলাদেশের মানুষ অনেক কষ্ট আছে। আমাকে হয়তো বলবে, আপা আপনি তো বিদেশে থাকেন, কথা বলাটা আপনার জন্য ইজি। এটা আমি 100 টাইম আপনাদের কাছে এটা স্বীকার করছি, দায় স্বীকার। কিন্তু আপনারা কষ্টে থাকার পরেও আপনারা যে যে প্রতিদিন মিছিল মিটিং এত কিছু করছেন, এটা আমাদের কাছেও নাই। তার মানে কি, আমরা ভয় পাই না, আমরা শক্তিতে বিশ্বাস করি। সে শক্তিটা হচ্ছে মুক্তিযুদ্ধের শক্তি। অতএব আমরা সবাই মিলে যদি কাজ করি, সবাই যদি আমরা আমাদের দেশের সত্যিকার ভালোবাসায় আমরা সবাইকে মানে ভালোবাসাতে আমরা দিতে পারি, আমার মনে হয় যুদ্ধটা আর বেশি দিন চলবে না। কারণ সত্যটা সবসময় সত্য হয়, সত্যটা প্রতিষ্ঠিত করতে হলে এটা অনেকভাবেই ত্যাগ করে আসতে হয়। অতএব আমরা সবাই এক সংগঠিত হই, সুশৃঙ্খলিত হই এবং সত্যটাকে সবার কাছে তুলে ধরি এবং যারা ভুল পথে চলে গেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করি আসলে সত্যটা কি ছিল। দেরি হলেও সত্যটা তো প্রকাশ পাচ্ছে এখন, তাই না? একটা জিনিস ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি, সেটা হচ্ছে ঢাকা এমসি ইলেকশন হওয়ার পরে আমি দেখলাম ওরা কি বললো, সিনেট ভবনে বসে বললো হিজাব হিজাব। এটা কি, আমি মনে করি দীপান্বিতা, এটা ভালো হয়েছে আমাদের জন্য। কেন বলো তো? সেটা হচ্ছে কিছু মানুষ হিজাব পরে তাদের ব্যক্তিগত ব্যাপারে আমার কোনো কথা বলার নেই, কিন্তু যারা ইসলামী ছাত্রী শিবির অথবা বিভিন্ন এই জাতীয় ওদের সাথে বিশ্বাস করে চলতেছে, প্রথম ধাক্কাটা তো তাদের উপরে আসছে, তাই না? তারা তো হিজাব 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 এই শব্দের স্লোগানে তারা যায়নি। তার মানে কি, তাদের ভেতরে 100 যদি হিজাবে বিশ্বাস করে অথবা মনে করে আমাকে পড়তে হবে, যারা 50 ভাগ পড়ছে না তারা কিন্তু বুঝতে পারছে। অতএব হ্যাঁ, সময় সবকিছু বলে দিবে সবাইকে। অতএব সময়টা হচ্ছে অনেক বড় জিনিস। আর একসাথে থাকা, আমরা যুদ্ধ করি, সত্যের জন্য যুদ্ধ করি, মুক্তিযুদ্ধের জন্য যুদ্ধ করে যাই। ইনশাল্লাহ আমাদের নেত্রী ফেরত আসবে,
আমাদের মুক্তিযুদ্ধের সবকিছু ফেরত আসবে। এবং আমি আবারও বলি দীপান্বিতা, এই যে যারা আজকে বিভিন্ন চ্যানেলে কাজ করে যাচ্ছে, তুমি তো অপূর্ব, সেটা তো বলার অপেক্ষা থাকে না। সেই সাথে যারা মানে কথা বলছে, যারা লিখছেন, তাদেরকে আরো আমরা সবাই মিলে অনুপ্রাণিত করি। সত্যটাকে আমাদের যতটুকু আমরা আপনাদের কাছে পৌঁছে দিই, সবার কাছে পৌঁছে দিই। আমার মনে হয় এইভাবে করেই আমরা আমাদের দেশটাকে আনতে পারবো। যে সত্যটা জানা দরকার। কারণ ভেতরে ফিলিংস না হলে আপনি একটা মানুষের জন্য যুদ্ধ করতে পারবেন না। আমি সবাইকে বলছি, যারা আমাদের অডিয়েন্স, কারণ আপনি যদি কাউকে মুক্তিযুদ্ধ আপনার হৃদয়ে কতটুকু বহন করে সেটুকু যদি আপনি বলতে না পারেন, তাহলে তো আর আমাদের মুক্তিযুদ্ধের জন্য আমরা কোনো তৈরি হতে পারবো না। তা আমি আবারও বলি, দীপান্বিতা, অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এবং জয় হোক শেখ হাসিনা আপার, এবং আমাদের যারা তৃণমূল কর্মী, তাদের অবদান তো আমরা কখনো ভুলতে পারবো না। আজকে তাদের জন্য আমরাও বেঁচে রয়েছি। অতএব আপনাদের সবার জন্য আমার সংগ্রামী শুভেচ্ছা, এবং আপনাদের পাশে আছি যেভাবেই হোক। আপনারা যখন ডাকবো আসবো, যেভাবে পারি আমরা সবাই মিলে। আরেকটা কথা আমি বলে যাই, না হলে অসম্পূর্ণ হবে, সেটা হচ্ছে আমার হিউস্টনের আমরা যারা একসাথে কাজ করছি এই দুঃসময়ে আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। কারণ আমি একা করে কোনো কিছু এটা সম্ভব না, হবেও না। আমার সাথে যারা কাজ করছে তাদের জন্য আমি তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং আপনারা সবাই মিলে দোয়া করবেন যেন আমরা সবাই একসাথে হয়ে যেন এই কাজগুলি করতে পারি। এবং আরেকটা কথা বলি, আমরা আপা যাওয়ার পরদিন থেকে 15ই আগস্ট থেকে শুরু করেছিলাম অনুষ্ঠান, আজ অবধি আমরা করে যাচ্ছি। আমাদের শহরে অনেক রয়েছে যারা শিবির রাজাকারে বিশ্বাস করে, তারাও ভোল পাল্টেছে, কিন্তু আমাদের জয় বাংলা যারা বিশ্বাস করে, জয় বাংলা পরিবার যারা রয়েছে, তাদেরকে কেউ এখনো মাথা নত করাতে পারেনি। অতএব আমি আমার দলের পক্ষ থেকে হিউস্টনে আমার পরিবারের পক্ষ থেকে জয় বাংলা আপনাদের সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি। দীপান্বিতা, তোমাকেও ধন্যবাদ। ধন্যবাদ দিদি। অসম্ভব মানে মন ছুঁয়ে গেল। একজন লিখেছেন, দীপান্বিতা ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন একজন মানুষকে আপনি এনেছেন, অনেক কৃতজ্ঞতা। ভাই, এটা আমার জন্য আশীর্বাদ যে তিনি আমাদের এখানে আমাদের মাঝে এসেছেন। আপনারা তো শুনলে মানে এত মানে কি বলবো আসলে, মমতাময়ী নেত্রী সবাই হয় না। মানে যাই হোক, তো সেই ওনার কথার মধ্যে যেই মমতা, আমি আজকে আর সবাই সামনে বলবো না, আমি পিছনে তাকে একটা খুব সুন্দর নামে ডাকি। সেটা সবাই সামনে আর বলবো না। এটা আমার জন্য আশীর্বাদ যে তিনি এখানে এসেছেন। আমি দুটো প্রশ্নের উত্তর দিতে চাই। আপা যে বলছিলেন এই যে হিজাব হিজাব স্লোগানের কথা, এটার বিষয়ে বলি, ডক্টর শফিকুর রহমান কিন্তু কিছুদিন আগে একটি মূলা ঝুলিয়েছিলেন যে তারা যদি ক্ষমতায় আসে নারীদের পোশাক আশাকের কোনো রেস্ট্রিকশনের বিষয় থাকবে না, স্বাধীনতা থাকবে থাকবে। তার মানে সেটা ভুল প্রমাণিত হয়ে গেল। ওনারা যে আসলে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, এটা একটা। আর আপা বলছিলেন যে অনেকে বলবে যে আপনারা দেশের বাইরে আছেন, সেখান থেকে কথা বলা সহজ। এটা যারা বলবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, না সহজ না। আপনারা অনেক কিছুই জানেন না। দেশের বাইরে থেকেও কথা বলাটা এত সহজ না, কারণ আমাদের রুটটা দেশে, এখানে অনেক ব্যাপার আছে। আপা যে কাজ করছেন, উনি কিভাবে কাজ করছেন, কত বুদ্ধিমত্তার সাথে এবং কত কিছু চড়াই উতরাই সামাল দিয়ে কাজ করছেন, কতজনকে নিরাপদ রেখে কাজ করছেন, এটা আমি এখন এখানে বলতে পারছি না। এটা ওনার জন্য সহজ হচ্ছে না, অনেক কষ্ট করে করতে হচ্ছে ওনাকে। আমি আপা সরি, আমি এটা আর কি একটু বললাম। আপা থ্যাংক ইউ, আপনি আমাদের মাঝখানে আবারও আসবেন, কারণ অলরেডি অনেকে অনুরোধ জানিয়েই ফেলেছে। আমি এটা মানুষের জনগণের চাওয়া, আপনি সেটা নিশ্চয়ই ইয়ে করবার জন্য আসবেন। আপা আপনি নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য আপনি যে আহ্বানটা জানিয়েছেন এই কথাটা সত্য, এবং আমাদেরকে যে একত্রিত হতে বলেছেন এটাও সত্য। আশা করি আপনার এই আহ্বান মানুষ শুনবে, সাড়া দিবে। সুপ্রিয় দর্শক, আমাদের লাইভটি নিয়মিত দেখবার জন্য আমাদের ফেসবুক পেজটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ইউটিউব চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, লাইভটি দেখছিলেন, যার যার ওয়াল থেকে লাইভটি একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন, যেন আজকের এই যে সুন্দর মনোমুগ্ধকর কথা আপার, এবং উনি যে মাতৃত্বের স্নেহে আসলে কিছু আহ্বান করলেন, সেটা যেন আসলে সকল মানুষের কাছে পৌঁছে যায়। আজকে লাইভটি আমরা এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে অনেক ধন্যবাদ।